এনটিপিসির পরীক্ষা কিন্তু আমাদের দোরগোড়ায় এবং তোমরা জানো এনটিপিসি সিবিটি 1 পরীক্ষায় জিকে জিএস এর পার্ট থেকে টোটাল 40টা নাম্বার থাকে। তো আজকে আমরা শুধু সায়েন্সের প্রশ্ন করব না, জিকের বাদবাকি পার্ট যেমন হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটি থেকেও আজকে তোমাদের জন্য প্রশ্ন নিয়ে এসেছি এবং যেগুলো প্রত্যেকটা বিগত বছরের পরীক্ষা আসা প্রশ্ন। আর শুধু প্রশ্ন সলভ করব না, প্রশ্নের পিছনে থাকা কনসেপ্টও তোমাদের জানাবো, যাতে আপকামিং পরীক্ষায় এখান থেকে যাই প্রশ্ন আসুক তুমি কিন্তু করতে পারবে। তো আজকের প্রথম প্রশ্ন স্ক্রিনে দেখো কি রয়েছে। এনটিপিসি 2025-এ আসা একটা প্রশ্ন বলেছে, বঙ্গভঙ্গ প্রতিরোধ এবং ভারতীয় পণ্য প্রচারের জন্য শুরু হওয়া স্বদেশী আন্দোলন কোন সালে ঘটেছিল? তার মানে স্বদেশী আন্দোলন কত সালে ঘটেছিল এটা জানতে চেয়েছে। উত্তর হবে আমাদের 1905। এই 1905-এ স্বদেশী আন্দোলন কেন ঘটলো? স্বদেশী দ্রব্য গ্রহণ, বিদেশি পণ্য বর্জন, এই যে আন্দোলন বাংলায় শুরু হয়েছিল তার প্রধান কারণ কি ছিল? তার প্রধান কারণ দেখতে গেলে তোমাকে দেখতে হবে 1905 সাল, যখন ভারত পুরোপুরি ব্রিটিশের কবজায় ছিল। ব্রিটিশের আধিপত্য তখন ভারতে পুরো থাবা বসিয়েছে এবং তখন ভারতে ব্রিটিশ ভাইসরয় কার্জন নিযুক্ত ছিলেন। এনাকে কার্জন না বলে বাবা দুর্জন বলাই ভালো। এই কার্জন দেখলেন যে ভারতের মধ্যে বাংলা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জায়গা, এই বাংলা থেকেই যত আন্দোলন, যত বিপ্লবের উৎপত্তি ঘটছে। তিনি ভাবলেন বাংলাকে যদি আমরা দুটো ভাগ করে দিই, বাংলার মধ্যে একটা তারা সংঘাত ঘটিয়ে দিল। বলল যে হিন্দুদের জন্য আমি একটা বাংলাকে করে দিলাম আর মুসলিমদের জন্য আমি আর একটা বাংলাকে করে দিলাম। বাংলা দুটো ভাগ হয়ে গেল। 1905 সাল বাংলাকে দুই ভাগ করে দিল, একটা পশ্চিম বাংলা, একটা হচ্ছে পূর্ব বাংলা। যে পশ্চিম বাংলা ভারত স্বাধীন হয়ে যাওয়ার পরে 1947-এর পরে আমাদের পশ্চিমবঙ্গে পরিণত হলো এবং যে পূর্ব বাংলায় তারা ভাগ করেছিল সেই পূর্ব বাংলা ভারত স্বাধীন হয়ে যাওয়ার পরে এটা পাকিস্তানে চলে গেল এবং পরবর্তীকালে ওটা বাংলাদেশ, এখন বর্তমানে বাংলাদেশ হয়ে গেল। কিন্তু এই যে বঙ্গভঙ্গ তারা করলো, এই যে বাংলাকে বিভাজন করলো 1905-এ, তার জন্য তখনকার 1905 সালে বাঙালিরা মিলে, বাংলার সমস্ত লোকেরা মিলে, হিন্দু মুসলিমরা মিলে একটা আন্দোলন করলো। যে আন্দোলনে বলা হলো যে এটা হচ্ছে স্বদেশী আন্দোলন। এই আন্দোলনে আমরা ব্রিটিশের কোনো পণ্যকে গ্রহণ করব না, আমরা নিজের দেশের তৈরি স্বদেশী পণ্য গ্রহণ করব। এবং এখানে শুধু থেমে থাকলেন না, এবং এই আন্দোলনে বড় বড় ব্যক্তিত্বরাও কিন্তু পিছিয়ে ছিলেন না, তারাও আন্দোলনে যোগ দিলেন। যেমন বাংলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করলেন রাখি বন্ধন। রাখি বন্ধন উৎসব এই 1905 সাল থেকেই কিন্তু শুরু হলো। এবং ব্রিটিশরা এই আন্দোলনের ফলে 1905-এ তারা যে বাংলাকে দুটো ভাগ করে দিয়েছিল, তারা এই আন্দোলনের ফলে এই ডিসিশনটাকে পিছিয়ে নিতে, এই ডিসিশন থেকে সরে আসতে বাধ্য হলো। 1911 সালে তারা বঙ্গভঙ্গকে রদ করে দিল। বঙ্গভঙ্গ রদ হলো কত সালে? 1911 সালে। এটাও মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে। চলে এসো পরের কোশ্চেন। দেওয়া আছে নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে প্রতিটি ক্রিয়ার জন্য কি থাকে? বলেছে সমান এবং লম্ব প্রতিক্রিয়া থাকে, লম্ব প্রতিক্রিয়া থাকে না। অপশান এ আমাদের ভুল। বলেছে অসমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে, অসমান প্রতিক্রিয়া থাকে না, এটাও আমাদের ভুল। অপশান 3 বলেছে সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে, একদম ঠিক বলেছে। সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে, তারা দুটো ভিন্ন বস্তুর উপর কাজ করে। তুমি যার উপর ক্রিয়া দেবে, তুমি যার উপর ক্রিয়া করবে ওই বস্তুটা তোমার উপরে বিপরীত, সমান এবং বিপরীত প্রতিক্রিয়া দেবে। তাহলে দুটো আলাদা বস্তুর উপর কাজ করছে। সমান মানের বল হচ্ছে ক্রিয়া একদিক দিয়ে দিচ্ছে, প্রতিক্রিয়া অন্য দিক দিয়ে আসছে, এবং ক্রিয়া যতক্ষণ স্থায়ী থাকবে প্রতিক্রিয়াও ততক্ষণ স্থায়ী হবে। অপশান নাম্বার 3 আমার সঠিক উত্তর। অপশান 4টা একবার পড়ে নাও। সমান ও বিপরীত প্রতিক্রিয়া দেবে, তারা একই বস্তুর উপর কাজ করবে বলেছে, তাহলে এটাও আমার ভুল হয়ে গেল। অপশান 3 আমার এখানে সঠিক উত্তর হয়ে গেল। পরের প্রশ্নে চলে এসো। বলেছে নিচের কোনটি থর মরুভূমির সীমানা নির্ধারণ করে না? থর মরুভূমির সীমানা নির্ধারণ করছে না কে? দেখো এটা এনটিপিসি 2025-এ আসা প্রশ্ন। একটু কনসেপ্ট তোমাদের জানিয়ে দিই। ভারতের ম্যাপ তোমরা দেখতে পাচ্ছ, এই ম্যাপের মধ্যে থর মরুভূমি, থর ডেজার্ট কোথায় রয়েছে ভালো করে দেখো। এই যে রাজস্থানের এলাকা, এই জায়গাটায় থর মরুভূমি রয়েছে। এবং তুমি দেখো থর মরুভূমির পাশে কি রয়েছে? আরাবল্লী পর্বতমালা। ঠিক আছে, এই আরাবল্লী পর্বতমালা অবস্থান করছে পূর্ব দিকে, থর মরুভূমির পূর্ব দিকে অবস্থান করছে। এবং পশ্চিম দিকে কি রয়েছে? পশ্চিম দিকে বয়ে যাচ্ছে সিন্ধু নদী, এখানে রয়েছে সিন্ধু উপত্যকা। সিন্ধু উপত্যকা রয়েছে পশ্চিম দিকে। আর ওপরের দিকে কি রয়েছে? ওপরের দিকে দেখো পাঞ্জাব, পাঞ্জাব হরিয়ানা এলাকা রয়েছে। ওপরের দিকে পাঞ্জাব হরিয়ানার অংশ রয়েছে। আর নিচের দিকে কি রয়েছে? নিচের দিকে কচ্ছের রণ রয়েছে। তাহলে কচ্ছের রণ নিচের দিকে রয়েছে। তাহলে উত্তর দিকে রয়েছে পাঞ্জাব হরিয়ানা, নিচের দিকে রয়েছে মানে দক্ষিণ দিকে রয়েছে আমাদের কচ্ছের রণ, পূর্ব দিকে রয়েছে আরাবল্লী, পশ্চিম দিকে রয়েছে সিন্ধু উপত্যকা। তাহলে পেয়ে গেলাম আমরা চারপাশে থর মরুভূমির এলাকা। এবার কোশ্চেনে চলে আসো। বলেছে থর মরুভূমির সীমানা নির্ধারণ করে না কে?
করে না কে বাবা? আরাবল্লী পর্বত করে দেখলাম, ঠিক আছে, কচ্ছের রণ করে দেখলাম, সিন্ধু উপত্যকা করে দেখলাম, বিন্ধ্য পর্বতমালা করে না। স্যার বিন্ধ্য পর্বতমালা কোথায় অবস্থান করছে এটাও দেখে নাও। বিন্ধ্য পর্বতমালা দেখো এইখানে অবস্থান করছে। বিন্ধ্য পর্বতমালা অনেকটা দূরে, আরাবল্লীর থেকে একটু দূরে অবস্থান করছে, তাহলে আমাদের বিন্ধ্য পর্বতমালা উত্তর হয়ে গেল। এরকমভাবে ম্যাপ পয়েন্টিং তোমাদের জানতে হবে, ম্যাডাম তোমাদের করিয়েছেন, তোমরা জানো, ম্যাডামের ম্যাপ পয়েন্টিং ক্লাস তোমরা দেখে নেবে। চলে আসো পরের কোশ্চেনে। বলেছে আরএনএ অণুতে থাইমিনের পরিবর্তে কোন বেসটি ব্যবহার করা হয়? আরএনএ মানে হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, তোমরা জানো। তাহলে এটা একটা নিউক্লিক অ্যাসিড, এর পুরো নাম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এই রাইবো নিউক্লিক অ্যাসিডের মধ্যে দু রকমের নাইট্রোজেন বেস পাওয়া যায়। দু রকমের নাইট্রোজেন বেস কি কি পাওয়া যায় দাদা? দু রকমের নাইট্রোজেন বেস হচ্ছে, একটা পিউরিন বেস পাওয়া যায়, একটা হচ্ছে পিরিমিডিন বেস পাওয়া যায়। পিউরিন একটা, আর একটা হচ্ছে পিরিমিডিন বেস পাওয়া যায়। এই পিউরিন বেসের মধ্যে আবার দু রকমের বেস রয়েছে, একটা হচ্ছে অ্যাডেনিন, একটা হচ্ছে গুয়ানিন। অ্যাডেনিন আর গুয়ানিন নিয়ে পিউরিন বেস তৈরি হচ্ছে, এবং সাইটোসিন এবং তার সঙ্গে রয়েছে ইউরাসিল নিয়ে তৈরি হচ্ছে পিরিমিডিন বেস। তাহলে থাইমিনের পরিবর্তে কি রয়েছে? থাইমিনের পরিবর্তে এখানে রয়েছে ইউরাসিল। থাইমিনের পরিবর্তে ইউরাসিল, অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর। স্যার থাইমিনের পরিবর্তে বলছি কেন? কারণ এই থাইমিন আর সাইটোসিন এই যে দুটো পিরিমিডিন বেস, এটা কার মধ্যে রয়েছে? এটা রয়েছে আমাদের ডিএনএর মধ্যে। ডিএনএর মধ্যে যে দুটো পিরিমিডিন বেস আছে তার নাম হচ্ছে সাইটোসিন এবং হচ্ছে থাইমিন। আর থাইমিনের জায়গায় আরএনএতে কি রয়েছে? না সাইটোসিন আর ইউরাসিল। আর পিউরিন বেস এখানেও সেমই আছে। পিউরিন বেসের নাম দুটো জায়গাতেই সেম আছে আরএনএ ডিএনএর মধ্যে। কি কি আছে? অ্যাডেনিন, গুয়ানিন। তাহলে ডিএনএ আর আরএনএর মধ্যে পার্থক্য কোথায়? ডিএনএ আরএনএর মধ্যে দুটোর মধ্যেই সেম পিউরিন বেস অ্যাডেনিন গুয়ানিন আছে, এবং দুটোর মধ্যে পিরিমিডিন বেস আছে দু রকমের, কিন্তু আরএনএর মধ্যে থাইমিনের জায়গায় ইউরাসিল আছে, সাইটোসিন ইউরাসিল আছে, আর ডিএনএর মধ্যে কি আছে? সাইটোসিন এবং থাইমিন আছে। এই জন্য বলেছে থাইমিনের পরিবর্তে কি থাকে, তার মানে ডিএনএতে থাইমিন আছে, তার পরিবর্তে কি থাকে? ইউরাসিল থাকে। এগুলো তোমাকে কনসেপ্ট জানতে হবে, কনসেপ্ট না পারলে তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে না। যেমন ডিএনএ একতন্ত্রী হয় না দ্বিতন্ত্রী হয়, আরএনএ একতন্ত্রী হয় না দ্বিতন্ত্রী হয়। এই ডিএনএ যে দ্বিতন্ত্রী হচ্ছে, ডিএনএ দ্বিতন্ত্রী হয়, আরএনএ একতন্ত্রী হয়। তো ডিএনএ যে দ্বিতন্ত্রী হচ্ছে, সেই দ্বিতন্ত্রী মডেল কে দিয়েছেন? দ্বিতন্ত্রী মডেলের মধ্যে অ্যাডেনিন গুয়ানিন কার সঙ্গে যুক্ত রয়েছে? অ্যাডেনিনের সঙ্গে যে সাইটোসিন যুক্ত রয়েছে, অ্যাডেনিন সাইটোসিনের সঙ্গে যুক্ত থাকে, আর গুয়ানিন হচ্ছে ইউরাসিলের সঙ্গে যুক্ত থাকে। তো অ্যাডেনিন যে এখানে সাইটোসিনের সঙ্গে যুক্ত রয়েছে, তাহলে ওরা কোন বন্ধন দ্বারা যুক্ত আছে? এই সমস্ত কনসেপ্ট তোমাকে জানতে হবে। যদি না জানো তাহলে পরীক্ষার হলে তুমি অ্যান্সার করতে পারবে না, যদি ডেপথে কোশ্চেন দেয়। এবং তার জন্য তোমাকে ডেপথ সহকারে পড়তে হবে। এবং এ দেখো এখানে একতন্ত্রী দ্বিতন্ত্রী রয়েছে, এখানে এটা হচ্ছে আরএনএ বাবা, এটা হচ্ছে ডিএনএ, এগুলো একটু পড়ে রাখতে হবে, ঠিক আছে? এই ডিএনএ দ্বিতন্ত্রী মডেল কে দিয়েছেন? এই সমস্ত প্রশ্ন পরীক্ষায় আসবে, এর জন্য তোমাকে কনসেপ্ট পড়তে হবে। আর কনসেপ্ট পড়াচ্ছি আমরা কোথায়? না ইওর স্টাডি অ্যাপের মধ্যে। যদি তোমার সায়েন্সের কনসেপ্টের কমজোরি থাকে, সায়েন্সকে তুমি ভয় পাও, তাহলে ইওর স্টাডি অ্যাপে যুক্ত হয়ে যাও। কারণ ইওর স্টাডির মধ্যে আমরা প্রত্যেকটা স্যার ম্যাডাম একেবারে জিরো লেভেল থেকে, বেসিক থেকে তোমাদেরকে পড়াই, এবং বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে এমনভাবে নিয়ে যাই যাতে কিনা অল ইন্ডিয়াতে যে কটা এমসিকিউ লেভেলে চাকরির পরীক্ষা আছে সবগুলো তুমি কভার করতে পারো। আমি প্রত্যেক জায়গায় সায়েন্স পড়াই, এবং সায়েন্সটা তোমাকে এমনভাবে কভার করাবো যাতে তোমার সায়েন্সে কোনো ডাউট না থাকে। একেবারে বেসিক থেকে আমি পড়াই প্রত্যেকটা জায়গা। বলতে দেখো রেলওয়ের কোর্স রয়েছে আমাদের, রেলওয়ে ফাউন্ডেশন, সামনে রেলওয়ের প্রচুর পরীক্ষা আছে। এসএসসির পরীক্ষা রয়েছে এসএসসির ফাউন্ডেশন, পুলিশের জন্য রয়েছে পুলিশ ফাউন্ডেশন। এছাড়া সাবজেক্ট ওয়াইজ তুমি সায়েন্স পড়তে পারো, ম্যাথ পড়তে পারো, রিজনিং পড়তে পারো, সাবজেক্ট ওয়াইজও আমাদের কোর্স রয়েছে। তুমি যুক্ত হতে পারো, তার জন্য তোমাকে ইওর স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নিতে হবে, এবং গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে। এছাড়া তুমি কি কি পাবে একবার এখান থেকে দেখে নাও। ছোটবেলার ঘাটতি পূরণ করতে পারবে, আপডেট লেভেলের কন্টেন্ট পেয়ে যাবে এখানে, লাইভ ক্লাস তুমি এখানে করতে পারবে, এবং লাইভ ক্লাসটা তুমি করার পরে রেকর্ডের আকারে থাকবে যতদিন পর্যন্ত তোমার কোর্সের ভ্যালিডিটি আছে, ততদিন পর্যন্ত যতবার খুশি তুমি দেখতে পারবে। এছাড়াও ডাউট সলভের জন্য তোমার একজন প্রাইভেট ডাউট সলভের টিচার থাকবে। তুমি যদি কোনো ডাউট পাঠাও, জেনুইন ডাউট, তাহলে 24 ঘন্টার মধ্যে সেটা কিন্তু তোমার সলিউশন হয়ে যাবে। এছাড়াও পিডিএফ তুমি দিতে পারবে, মক টেস্ট তুমি এখান থেকে পেয়ে যাবে। চলে এসো, তাহলে আরও বিস্তারিত জানার জন্য কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তুমি কল করে নেবে। আমরা পরের কোশ্চেনে চলে আসি। এনটিপিসি 2025-এ আসা একটা প্রশ্ন বলেছে 1992 সালে ভারতের নিচের কোন নগর স্থানীয় সরকার সংস্থাটি বিলুপ্ত করেছে? মানে 1992 সালের পরে কোন সংস্থাটাকে ভারত সরকার বিলুপ্ত করেছে? তাহলে উত্তর কি হবে? উত্তর এখানে দেওয়া আছে মিউনিসিপ্যাল কর্পোরেশন, নগর পঞ্চায়েত, বিজ্ঞাপিত এলাকা কমিটি নাকি পৌরসভা। উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, বিজ্ঞাপিত এলাকা কমিটি। এই সংস্থাটাকে সরকার থেকে বিলুপ্ত করা হয়েছে। কত অ্যামেন্ডমেন্ট দ্বারা, কত সংশোধনী দ্বারা? না 74th
চুয়াত্তরতম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটাকে বিলুপ্ত করা হয়েছে। তোমাদের বিদেশ স্যার পড়ায়, ঠিক আছে, বিদেশ স্যার এখন অন্য জায়গায় জব করে, তাই ইউটিউবের ক্লাস করাতে পারেন না উনি কোর্সের ক্লাস অবশ্যই করান, কোর্সের মধ্যে পলিটি বিদেশ স্যার পড়ান, খুব ভালোভাবে পড়ান, আমি জাস্ট কোশ্চেন এখানে করাচ্ছি, উনি নেই বলে। তো দেখো 74th 74তম সংবিধান সংশোধনীতে কি বলা হলো না, এটা করা হয়েছিল 1992 1992 এবং কার্যকর হয় 1993 সালের জুন মাসে। তো কার্যকর হয়েছে 1993 এবং এই বিলটা পাশ হয়েছে 1992, ঠিক আছে, 92 পাশ হয়ে 93 চালু হয়েছে, কার্যকর হয়েছে। এর সাহায্যে 9A বলে একটা পার্ট যুক্ত করা হয় সংবিধানের মধ্যে এবং এখানে কিছু ধারা যুক্ত করা হয়, 243P থেকে 243ZG পর্যন্ত ধারাগুলো যোগ করা হয় এবং এই ধারার মাধ্যমে পৌরসভাকে নিয়ে আসা হয়, পৌরসভাকে এখানে যুক্ত করা হয় এবং এই আইন 12তম তপশিল, ঠিক আছে, শিডিউল বলা হয়, 12তম নতুন শিডিউল যোগ করা হয়, 12 শিডিউল। পরীক্ষায় ডাইরেক্ট কোশ্চেন দেয় যে 12 শিডিউলে কি বলা হয়েছে না পৌরসভার কথা বলা হয়েছে 12 শিডিউলের মধ্যে। এই পৌরসভাকে 3টে ভাগে ভাগ করা যায়, একটা নগর পঞ্চায়েত, একটা পৌর পরিষদ, একটা পৌর নিগম। এই 3টে ভাগে করা হচ্ছে, পৌরসভাকে ডিভিশন করা হচ্ছে। তেমনভাবে 11তম শিডিউলের মধ্যে কি করা হয়েছে না এই 73rd অ্যামেন্ডমেন্ট বা এটা 74তম, তার আগেরটা হচ্ছে 73rd মানে 73তম অ্যামেন্ডমেন্ট দ্বারা পঞ্চায়েতকে নিয়ে আসা হয়। এই পঞ্চায়েতের মধ্যেও 3টে পার্ট আছে, 3টে পার্ট কি কমেন্ট বক্সের মধ্যে বলবে এবং এই 73তম সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল সেটাও কমেন্ট বক্সের মধ্যে বলবে। চলে আসো পরের কোশ্চেনে, দেওয়া আছে এইচআইভি সংক্রমণ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? এইচআইভি সংক্রমণ কিভাবে ঘটে? মশার কামড়ের মাধ্যমে এইচআইভি সংক্রামিত হতে পারে না, পারে না, মশার কামড়ে হতে পারে না, যদিও এটা রক্ত সঞ্চালনযোগ্য কিন্তু মশার কামড়ে হতে পারে না, কারণ মশার দেহের মধ্যে এমন একটা অ্যান্টিবডি রয়েছে যার সাহায্যে এই এইচআইভি হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাসকে ওরা মেরে ফেলতে পারে, তাই এর দ্বারা ছড়াবে না। বলছে সাধারণ মেলামেশার মাধ্যমে এইচআইভি ছড়াতে পারে না, ছড়াতে পারে না। অ্যারোসলের মাধ্যমে এইচআইভি ছড়াতে পারে না, পারে না। বলেছে যৌন কাজের মাধ্যমে এইচআইভি ছড়াতে পারে, একদম পারে। যৌন কাজকর্মের মাধ্যমে, সেক্সের মাধ্যমে কিন্তু এইচআইভি ছড়িয়ে পড়তে পারে। স্যার এইচআইভির ফুল ফর্ম হচ্ছে কি? এইচআইভির ফুল ফর্ম হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। স্যার কিভাবে ছড়ায় এটা? এইচআইভি ছড়ানোর কতগুলো মাধ্যম রয়েছে, যেমন বললাম আনপ্রোটেক্টেড সেক্সের মাধ্যমে, ড্রাগ অ্যাডিক্ট হয়ে গেলে ছড়াতে পারে, ব্লাডের মাধ্যমে ছড়াতে পারে কিন্তু মশার কামড়ে নয়, হ্যাঁ, কারোর সূচ, কারোর সিরিঞ্জ তুমি ইউজ করলে তার মাধ্যমে, ব্লেডের মাধ্যমে ছড়াতে পারে, প্রেগনেন্সির মাধ্যমে মায়ের থেকে সন্তানের মধ্যে যেতে পারে। আরেকটা রয়েছে আমাদের নন স্টেরাইল ইনস্ট্রুমেন্ট, মানে কারোর ব্যবহার্য যন্ত্রপাতি, এই যে বললাম সূচ, সিরিঞ্জ, কাঁচি, ব্লেড, এগুলো ইউজ করলে ছড়াতে পারে। আর ছড়াতে পারে না কিভাবে? টাচিংয়ের মাধ্যমে, কারোর তুমি সংস্পর্শে গেলে, হাত হ্যান্ডশেক করলে ছড়াবে না, ঠিক আছে, কারোর তুমি খাদ্যদ্রব্য খেলে, হ্যাঁ, কিস করার মাধ্যমে, ইনসেক্টের কামড়ের মাধ্যমে, মশার কামড়ে, ঠিক আছে, হ্যাঁ, এইগুলোর মাধ্যমে কিন্তু ছড়াবে না। এবং তুমি কারোর টাওয়াল ইউজ করলে, কারোর বাথরুম ইউজ করলে, তাহলে কিন্তু এর মাধ্যমে ছড়াবে না। এবং এই এইচআইভি সংক্রমণ হলে তোমার যে রোগটা হবে তার নাম হচ্ছে এইডস। এইডসের পুরো নাম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম ঘটবে এবং এর যে ভাইরাস তার নাম হচ্ছে এইচআইভি, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। চলে এসো পরের কোশ্চেনে, দেখো দিয়েছে নিচের কোন মানব রোগটি যৌন মিলনের মাধ্যমে সংক্রামিত হতে পারে? একটু আগেই বললাম যে যৌন মিলনের মাধ্যমে সংক্রামিত হতে পারে কোনটা? প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন হবে না, ঠিক আছে, ডায়াবেটিস হবে না, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, এটার নামই হচ্ছে এইডস। এই রোগটা কি বললাম? ছড়াতে পারে, ঠিক আছে, ক্যান্সার হবে না। তাহলে অপশন নাম্বার সি কিন্তু আমাদের সঠিক উত্তর। চলে এসো পরের কোশ্চেনে, বলেছে 1929 সালের লাহোর অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন এবং এই অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব পাশ হয়েছিল? দেখো 1929 ডিসেম্বর মাসে লাহোর অধিবেশন হয়। এই লাহোর অধিবেশন কোথায় হয় না বর্তমান পাকিস্তানে, রাবি নদীর তীরে লাহোর রয়েছে। তো লাহোরের মধ্যে যে অধিবেশন হয় সেখানে সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহেরু, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। এই 1929 সালের ডিসেম্বরে যে লাহোর অধিবেশন হয় তার সভাপতিত্ব করেন এবং সেখানে তিনি প্রস্তাব দেন যে পূর্ণ স্বরাজের দাবি তোলেন। এই পূর্ণ স্বরাজের দাবি হচ্ছে যে এর পর থেকে, মানে 1929 সালের পর থেকে 1930-এ তারা একটা ডেট ঠিক করে 26শে জানুয়ারি। এই 26শে জানুয়ারিকে বলা হয়, তখনকার দিনে বলা হতো যে এই 26শে জানুয়ারি থেকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করব প্রত্যেক বছর। এই 26শে জানুয়ারিকে পরবর্তীকালে, বর্তমানে স্বাধীনতা হওয়ার পরে 1947 যখন স্বাধীন হয়ে যায় ভারত, তারপর থেকে এই ডেটটাকে প্রজাতন্ত্র দিবস হিসেবে আমরা বর্তমানে পালন করছি। তাহলে এই ডেটটা এসছে কোথা থেকে না লাহোর অধিবেশন থেকে, এবং 1930 সালে 26শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস উদযাপন করেছিল
এই লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ণ স্বরাজের দাবিতে যা সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহেরু। চলে এসো পরের কোশ্চেনে। দেয়া আছে এখানে AR মানে আর্গন, ওপরে 40 নিচে 18, এখানে দেওয়া আছে ক্যালসিয়াম, ওপরে 40 নিচে 20। এদেরকে কি বলা হয়? এদেরকে আইসো ইলেকট্রনিক বলা হয়, আইসো বার বলা হয়, আইসোটোন বলা হয়, নাকি আইসোটোপ বলা হয়? দেখো ভালো করে, এই ওপরে 40 রয়েছে, এর মানে কি? এর মানে হচ্ছে ভর সংখ্যা। এর মানে কি বাবা? ভর সংখ্যা। তাহলে এখানে দুটো মৌলেরই ভর সংখ্যা সমান 40-40, কিন্তু দুটো মৌলের এই যে নিচের 18 আর 20 এটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। এই পারমাণবিক সংখ্যা আলাদা। পারমাণবিক সংখ্যা আলাদা যদি হয় এবং ভর সংখ্যা যদি সমান হয়, তাহলে আমরা এদেরকে আইসো বার বলে থাকি। কি বলে থাকি? আইসো বার। অপশন বি আমাদের সঠিক উত্তর। যেমন কার্বন মনে করো উপরে 14 নিলাম, কার্বন 14 এখানে 6 নিলাম, নাইট্রোজেন এখানে 14 এখানে 7 নিলাম, তাহলে উপরে দেখো ভর সংখ্যা সমান, তাহলে এদেরকেও আমরা পরস্পরে কি বলবো? আইসো বার বলবো। এরকম আইসো বারের কি হবে? ভর সংখ্যাগুলো সমান হবে। এখানে আর্গন 40-18 রয়েছে, এখানে কে মানে পটাশিয়াম 40-19 রয়েছে, ক্যালসিয়াম 40-20 রয়েছে, তাহলে এরা পরস্পরের আইসো বার। আর যদি আইসোটোপ হয়, আইসোটোপ হলে পারে তখন এই নিচের সংখ্যা মানে পারমাণবিক সংখ্যাগুলো সমান হবে আর ভর সংখ্যাগুলো আলাদা হয়ে যাবে। যেমন অক্সিজেন 16-8, অক্সিজেন 17-8, অক্সিজেন 18-8। এ দেখো এখানে ভর সংখ্যাগুলো আলাদা 16-17-18, কিন্তু পারমাণবিক সংখ্যাগুলো সমান। তাই এদেরকে আমরা তখন আইসো বার বলবো না, এদেরকে তখন আমরা কি বলবো? আইসোটোপ বলবো। আইসোটোপ হয়ে যাবে যাদের ভর সংখ্যা আলাদা, পারমাণবিক সংখ্যা সমান, তাদের হচ্ছে আইসোটোপ। আর যাদের ক্ষেত্রে ভর সংখ্যা সমান, পারমাণবিক সংখ্যা আলাদা, তাদেরকে আমরা কি বলছি? তাদেরকে বলছি আইসো বার। তাহলে কোনো দুটো পরমাণু দেখলে তাদের নিউক্লাইড দেখলে তুমি বুঝতে পারবে কোনটা আইসো বার কোনটা আইসোটোপ। আশা করছি বুঝতে পারবে। চলে এসো পরের কোশ্চেন। দেওয়া আছে অনুচ্ছেদ 31B কোন ধরনের আইনকে আদালতে চ্যালেঞ্জ থেকে রক্ষা করার জন্য প্রবর্তন করা হয়েছিল? তখন ভারত সবে স্বাধীন হয়েছে, ভারতের সংবিধান চালু হয়েছে, এবং সংবিধান চালু হওয়ার পরে দেখা গেল যে ভারতের যে জমিদারি প্রথা, সে যে মানে জমিদার বিশাল বিশাল এলাকা জুড়ে জমি নিয়ে বসে আছে, ফলে সাধারণ যে কৃষক তাদের ক্ষেত্রে কি অসুবিধা হচ্ছে, তার জন্য ভারতে আইন এলো, 31B এলো, এবং এটা হচ্ছে ভূমি সংস্কার আইন। এই ভূমি সংস্কার আইনে কি বলা হলো? ভূমি সংস্কার আইনে বলা হলো যে জমিদার প্রথাকে বিলোপ করতে হবে, উচ্ছেদ করতে হবে, এবং এটাই হচ্ছে প্রথম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1951 সালে যুক্ত করা হলো 31B। এই 31B কি সুরক্ষা দেয়? নবম তপশিল বা 9th শিডিউল যোগ করা হলো। 9টা, আগে ছিল 8টা শিডিউল, প্রথম শিডিউল যোগ করা হলো 9 নম্বর 1951 সালে। এই তপশিলের ভিত্তিতে আইন করা হলো যে কোনো মৌলিক অধিকার, মানে জমি নিয়ে যদি কোনো মৌলিক অধিকার ভাবো, যে কোনো জমিদার রয়েছে, সেই জমিদার বললো না আমার এই পুরো এলাকা আমার জমি, ঠিক আছে, আমার মৌলিক অধিকার লঙ্ঘন হচ্ছে, ঠিক আছে, তাহলে আমি কেস করে নেবো, সুপ্রিম কোর্টে যাব, তাহলে সে যেতে পারবে না, ঠিক আছে। তাহলে এই আইনের মাধ্যমে কি করা হলো না, জমিদার প্রথাকে আস্তে আস্তে উচ্ছেদ করার ব্যবস্থা করে দেওয়া হলো। আস্তে আস্তে জমি কি এলো না, কৃষকদের অধিকারে আস্তে আস্তে যেতে থাকলো। তাহলে এই 31B মনে রাখবে প্রথম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছিল, 9th শিডিউল এখানে যুক্ত করা হয়েছিল। চলে এসো পরের কোশ্চেনে। দেওয়া আছে ভারতের ঋতুভিত্তিক বায়ু প্রবাহ পরিবর্তনের ক্ষেত্রে যে কারণটি সবচেয়ে প্রভাবশালী ভূমিকা পালন করে। মানে ভারতের যে ঋতু, এই যে ঋতু পরিবর্তন হয়, গ্রীষ্ম, বর্ষা, শীত, হেমন্ত, বসন্ত, এগুলো কিসের জন্য হয়? অক্ষাংশের জন্য, মৌসুমী বায়ুর চাপের পার্থক্যের জন্য, ভূপ্রকৃতির জন্য, না সমুদ্র স্রোতের জন্য? সবচেয়ে যেটা প্রভাব ফেলে সেটা হচ্ছে মৌসুমী বায়ু। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর। মৌসুমী বায়ু কখন আসে, কখন যায়, কিসের ওপর দিয়ে যায়, কোন স্টেটের ওপর দিয়ে যায়, এগুলো তোমাদের ম্যাডাম পড়িয়েছেন, দেখবে একবার, তোমরা বুঝতে পারবে। চলে এসো আমাদের পরের কোশ্চেনে। বলেছে চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীর তুলনায় কম হয়, তার কারণ কি? চাঁদে গেলে ওজন কমে যায়, আমরা জানি পৃথিবীতে যা ওজন হয় চাঁদে গেলে 1/6 গুণ হয়, কারণ চাঁদে পৃথিবীর অভিকর্ষীয় ত্বরণের তুলনায় 1/6 গুণ এখানে অভিকর্ষীয় ত্বরণ পাওয়া যায়। তার কারণ চাঁদে কি কোনো বায়ুমণ্ডল নেই, চাঁদে বস্তুর ভর কমে যায়, চাঁদের ভর পৃথিবীর ভরের সমান হয়, নাকি চাঁদে অভিকর্ষীয় ত্বরণ কম হয়? একটু আগেই বললাম চাঁদের অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর তুলনায় 1/6 গুণ। যদি পৃথিবীতে কোনো বস্তুর ওজন যদি 60 কেজি হয়, চাঁদে গেলে পারে ওজন কত হবে? ওজন হচ্ছে 60 × 1/6, মানে কত হচ্ছে? 10 কেজি হয়ে যাচ্ছে। কিন্তু ভর একই থাকে। এখানে যদি 60 কেজি ভর হয়, সেখানে 60 কেজি ভর হবে, কিন্তু এখানে যদি ওজন 60 কেজি হয়, তাহলে ওখানে গেলে ওজন কত হয়ে যাবে? না 10 কেজি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, কেজি মানে কি? কেজি মানে অ্যাকচুয়ালি কিন্তু কেজি ওজনের ক্ষেত্রে বললে কেজি হয় না, কেজিএফ হয়। এগুলো আমি কনসেপ্টগুলো সব কোর্সের ভেতরে পড়াই, স্টুডেন্টরা জানে যে কেজি মানে এখানে ওজনের ক্ষেত্রে কেজিএফ হয়। চলে এসো পরের কোশ্চেন। দেওয়া আছে রান্নাঘরের কোন প্রক্রিয়াটি অসমোসিসের একটি উদাহরণ?
অসমোসিস প্রক্রিয়া। কি হয়, রান্নাঘরের মধ্যে আমরা কাঁচা আমকে ঘন লবণে রেখে দিই। মায়েরা দেখবে কাঁচা আম কাটে, কেটে লবণ টবণ মাখিয়ে রেখে দেয়। কেন রেখে দেয়? যাতে ওই আমটা শুকিয়ে যায়। ওই আমটা কি করে শুকায়? ওই আমটার ভেতরে যে জল আছে, জলীয় পদার্থ আছে, সেটা কম ঘনত্বের, আর বাইরে যে লবণ আছে সেটা বেশি ঘনত্বের। তাহলে ভেতরের কম ঘনত্ব আস্তে আস্তে অর্ধভেদ্য পর্দা ভেদ করে বাইরে চলে আসে, তাহলে ওই আমগুলো শুকিয়ে যায়। এটাকে আমরা অসমোসিস প্রক্রিয়া বলছি, যেখানে কোষের ভেতরের অন্তঃকোষীয় তরলটা কম ঘনত্বে সেটা বাইরে চলে আসে, বাইরের বেশি ঘনত্বে চলে আসে, তাকে আমরা অসমোসিস প্রক্রিয়া বলছি। এটা অভিস্রবণের একটা পার্ট। তা এখানে উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে কাঁচা আমকে ঘন লবণের দ্রবণে রেখে দেওয়া। এটা একটা অভিস্রবণের পার্ট, মনে রাখবে। আর একটা আছে রিভার্স অসমোসিস, সেটা উল্টো হয়। সেটা বাইরে থেকে কিসমিসকে জলে দিয়ে দিলে, হ্যাঁ, বাইরে থেকে তরল পদার্থ ভেতরে যাবে, বাইরে থেকে কম ঘনত্বের তরল ভেতরে গেলে পারে, সেটা হচ্ছে রিভার্স অসমোসিস বলা হয়। চলে এসো পরের কোশ্চেনে। রাসায়নিক শিল্পে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়, কি হিসেবে ব্যবহার করা হয়? অগ্নি নির্বাপক যন্ত্র হিসেবে? না, ঠিক আছে। আচ্ছা, জারক হিসেবে? একদম জারক হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিজারক হিসেবে? না। নিরোধক হিসেবে? না। তাহলে এটা জারক হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটা অন্য পদার্থকে জারিত করে দিচ্ছে এবং তীব্র জারক, এটা জলকে কি করছে? জীবাণুমুক্ত করে দিচ্ছে। জারক পদার্থ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এবং এটা মনে রাখবে, এই ব্লিচিং পাউডারের যে গন্ধ সেটা হচ্ছে ক্লোরিনের গন্ধ, এটাও পড়ে রাখবে। এর সংকেতটাও পড়ে রাখবে, CaOCl বা CaOCl2। বারংবার পড়িয়েছি, এগুলো জানো তোমরা। চলে এসো পরের কোশ্চেনে। বলেছে নিচের মধ্যে কাকে ভারতীয় জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতা হিসেবে বিবেচনা করা হয় না? নরমপন্থী, আর আরেকটা হচ্ছে চরমপন্থী। যখন কংগ্রেস তৈরি হয়েছিল 1885 সাল, এবং তারপরে আস্তে আস্তে দেখা গেল যে কংগ্রেসের মধ্যে বিভাজন ঘটে গেল। কিছু ব্যক্তি একটু চরমপন্থী টাইপের, আর কিছু ব্যক্তি নরমপন্থী টাইপের। কাকে বলি চরমপন্থী আমরা? চরমপন্থী হচ্ছে সেই সমস্ত ব্যক্তি, কংগ্রেসের মধ্যে সেই সমস্ত ব্যক্তি যারা বললো যে ইংরেজদেরকে কাকুতি মিনতি করে কোনো লাভ নেই, ওদের বিরুদ্ধে লড়াই করো, ওদের বিরুদ্ধে আন্দোলন করো, ওদেরকে আন্দোলনের মাধ্যমে জবাব দিতে হবে। আর কিছু মানুষ যারা রয়েছে কংগ্রেসের মধ্যে, তারা বললো না, আন্দোলন করে লাভ নেই, আমরা এক কাজ করি, আমরা ইংরেজদেরকে বোঝাই ভালো করে, আমরা না আন্দোলন করব না, আমরা আন্দোলন করব কিন্তু ভালো করে ওই মানে বন্দুক গোলা বারুদ এসব করবো না, আমরা এমন আন্দোলন করব যাতে ইংরেজদেরকে আমরা বলি, বোঝাই, এবং তারা আমাদের আন্দোলনে ভয় পেয়ে আমাদেরকে সব কিছু দিয়ে দেয়। এই সমস্ত দুটো পার্টে ভাগ হয়ে গেল, একটা নরমপন্থী, একটা চরমপন্থী। তো এই নরমপন্থী চরমপন্থীদের মধ্যে আবার বিরোধ দেখা গেল। সেসব ইতিহাস তোমরা পড়বে, ম্যাডাম তোমাদের পড়াবেন। তো নরমপন্থী নেতা নয় কে? এখানে উত্তর হবে অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ একজন চরমপন্থী নেতা। এছাড়াও তোমরা পড়বে লাল বাল পাল, হ্যাঁ তোমরা জানবে, এনারা সব হচ্ছে চরমপন্থী নেতাদের মধ্যে পড়ছে। আর নরমপন্থী বাদ বাকি নাম তো দেখতেই পাচ্ছ এখানে, গোপাল কৃষ্ণ গোখলে, দাদাভাই নওরোজি, ফিরোজ শাহ মেহতা, এরা হচ্ছে সমস্ত নরমপন্থী নেতার মধ্যে পড়ছে। চলে এসো পরের কোশ্চেনে। ভারতীয় সংবিধানে পরিবেশ রক্ষা এবং বন্য প্রাণী সংরক্ষণের যে নির্দেশ, সেটা কখন চালু হয়? চালু হয় 1976 সাল, ইন্দিরা গান্ধীর সময় চালু হয় এটা, যে বন্যপ্রাণী সংরক্ষণে বা সুরক্ষার জন্য যে নীতি, সেটা 1976-এ চালু হয়। কিন্তু কার্যকর কিন্তু অনেক পরে হয়েছে। বর্তমানে এখন আমরা দেখি কার্যকর হচ্ছে, আস্তে আস্তে বন্যপ্রাণীকে সুরক্ষা দেওয়া হচ্ছে, হ্যাঁ, বন্যপ্রাণী যাতে ধ্বংস না হয়ে যায় সেই দিকে লক্ষ্য দেওয়া হচ্ছে, কিন্তু চালু হয়েছিল 1976-এ। চলে এসো পরের কোশ্চেন। পরের কোশ্চেন রয়েছে আমাদের, সাধারণত নিচের কোন ট্রপিকের স্তরে জীবের সংখ্যা সবচেয়ে কম থাকে? জীবের সংখ্যা সবচেয়ে কম পাওয়া যায় কোন ট্রপিকের স্তরে? গৌণ খাদকের সংখ্যা, প্রগৌণ খাদকের সংখ্যা, উৎপাদকের সংখ্যা, নাকি প্রাথমিক খাদকের সংখ্যা? সবচেয়ে কম পাওয়া যায় প্রগৌণ খাদকের সংখ্যা। কিভাবে আসছে এখানে দেখো, এখানে আমরা যদি পিরামিড দেখি, এটাকে খাদ্য পিরামিড বলে। নিচে থাকে উৎপাদক, নিচে কি থাকে বাবা? উৎপাদক থাকে। এই উৎপাদকের সংখ্যা সবচেয়ে বেশি হয়। দেখবে কোনো একটা খাদ্য শৃঙ্খলের মধ্যে উৎপাদকের সংখ্যা, সবুজ উদ্ভিদদের সংখ্যা সবচেয়ে বেশি। তাদেরকে যারা খায় এরা হচ্ছে প্রাথমিক খাদক। এই প্রাথমিক খাদকের সংখ্যা এর থেকে কিন্তু একটু কম হয়। আবার প্রাথমিক খাদককে যারা খায় তারা হচ্ছে গৌণ খাদক। এই গৌণ খাদকের সংখ্যা হচ্ছে এর থেকে আর একটু কমে যায়। আর গৌণ খাদককে যারা খায় এরা হচ্ছে প্রগৌণ খাদক। এই প্রগৌণ খাদকের সংখ্যা আরও কমে যায়। তাহলে যত তুমি ওপরের দিকে যাবে খাদকের সংখ্যা কমতে 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 যাবে। এই জন্যই তো পিরামিড হয়েছে, ওপরের দিকে আস্তে আস্তে ত্রিভুজ তৈরি হয়ে গেছে। তো এখানে উত্তর কি হচ্ছে আমার? প্রগৌণ খাদকের সংখ্যা সবচেয়ে কম, আর বেশি বললে উৎপাদকের সংখ্যা সবচেয়ে বেশি আমার হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। নিম্নলিখিত জোড়াগুলোর মধ্যে কোনটির একই একক আছে? কোন জোড়ার একক সমান? বল এবং জাড্য, শক্তি এবং জাড্য, কার্য শক্তি, বল কার্য। উত্তর হয়ে যাবে আমার অপশন নাম্বার সি, কার্য এবং শক্তি। কার্য এবং শক্তি এই দুটো রাশির একক সমান। যদি আমরা এসআই এককের কথা বলি তাহলে কি হবে বাবা? জুল হয়ে যাবে। যদি আমরা সিজিএস এককের কথা বলি তাহলে আর্গ হয়ে যাবে। তাহলে দুটোরই সিজিএস একক, আর্গ, এসআই একক হচ্ছে জুল। দুটোর একক সমান, দুটোর মাত্রাও সমান। যদি মাত্রার কথা বলি, মাত্রা হচ্ছে ml² T-2
পড়ে রাখবে, ঠিক আছে? যারা মাত্রা বার করা জানো না তারা জেনে নেবে, ঠিক আছে, বা কমেন্ট বক্সের মধ্যে লিখবে স্যার আমরা মাত্রা পারি না, একটা কনসেপ্টের ক্লাস নিয়ে আসবো, মাত্রা শিখিয়ে দেবো, ঠিক আছে, একটা ক্লাসের গল্প শিখে যাবে। চলে এসো পরের কোশ্চেনে। বলেছে চন্দ্রগুপ্ত দ্বিতীয় কাকে বিবাহ করেছিলেন? দেখো এনটিপিসি 2025-এ আসা প্রশ্ন এটা। তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, গুপ্ত বংশের রাজা, সমুদ্রগুপ্তের ছেলে, সমুদ্রগুপ্তের ছেলেকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যাকে আমরা কি বলি বিক্রমাদিত্য বলি। আমরা যে বিক্রম বেতালের গল্প পড়ি না, সে বিক্রমাদিত্য হচ্ছে তোমার দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তার উপাধি ছিল বিক্রমাদিত্য। ইনি কাকে বিবাহ করেছিলেন? অপশন কি দেওয়া আছে? কুবের নাগা, কুমার দেবী, ধ্রুব দেবী নাকি প্রভাবতী, ঠিক আছে? দেখো উত্তর হবে এখানে সঠিক উত্তর কুবের নাগা, ঠিক আছে? কুবের নাগা হচ্ছে নাগা রাজবংশের কন্যা ছিলেন, তাকে বিবাহ করেছিলেন। এবং এখানে আরেকটা উত্তর হবে, মনে রাখবে, এখানে উত্তর হয়ে যাবে ধ্রুব দেবী, ঠিক আছে? এই ধ্রুব দেবীকেও তিনি বিবাহ করেছিলেন। ইনি হচ্ছে তোমার রামগুপ্তের, ঠিক আছে, রামগুপ্তের হচ্ছে তোমার পত্নী ছিলেন, বিধবা পত্নী ছিলেন, তাকেও পরবর্তীকালে বিবাহ করেছিলেন, ঠিক আছে? তাহলে উত্তর আমার এখানে দুটো হয়ে যাচ্ছে, কুবের নাগা, ধ্রুব দেবী, ঠিক আছে? পরে রাখবে। চলে এসো পরের কোশ্চেন দেখে নিই। একটি তড়িৎ পরিবহনকারী সলিনয়েডের ভেতরে পাওয়া চুম্বক ক্ষেত্রের প্রাবল্য কত? সলিনয়েডের ভেতরে যে চুম্বক ক্ষেত্র তৈরি হয় তার প্রাবল্য কত? দেখো সলিনয়েড কিভাবে তৈরি হয়, একটা কোনো চোঙ আকৃতি কোনো পাইপকে নিয়ে নিলে, এবার এর উপরে একটা তুমি তার জড়িয়ে দিলে, ঠিক আছে, এই তার জড়িয়ে দিলে, এবার তুমি পাইপটাকে সরিয়ে নিলে, তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে সলিনয়েড। এই সলিনয়েডে যদি তুমি তড়িৎ প্রবাহ করো তাহলে এখানে চুম্বকত্ব সৃষ্টি হয়ে যাবে, এর চারপাশের অঞ্চলে কি তৈরি হয়ে যাবে? চুম্বক তৈরি হয়ে যাবে। তাহলে সলিনয়েড এর মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহ পাঠাও তাহলে চুম্বক তৈরি হয়ে যাবে এবং এর ভেতরের সমস্ত জায়গায় চুম্বক ক্ষেত্র সমান হয়ে যাবে, চুম্বক ক্ষেত্র সমান হবে। তাহলে উত্তর কি হবে? সকল বিন্দুতে চুম্বক ক্ষেত্র একই থাকবে। অপশন ডি আমাদের সঠিক উত্তর। চলে এসো নেক্সট কোশ্চেন। বলেছে এম কেজি ভরের একটা বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় রাখা হয়েছে। এম কেজি ভরের বস্তু এইচ উচ্চতায় তুমি রেখেছো, তাহলে ওর মধ্যে অর্জিত স্থিতিশক্তি কি হবে? স্থিতিশক্তির ফর্মুলা হচ্ছে এম জি এইচ, ডাইরেক্ট বসিয়ে দেবে এম জি এইচ, যেখানে এম মানে বস্তুর ভর, এইচ মানে উচ্চতা, আর জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এই জি মানে কি বাবা? অভিকর্ষজ ত্বরণ, এটা মনে রাখবে, জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এর মান কত? এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। চলে এসো, লেবু বা ভিনিগারের টক স্বাদের জন্য দায়ী প্রধান উপাদানটির নাম কি? দেখো লেবু বা ভিনিগার টক হয়, এর কারণ কি? এর কারণ কমেন্ট বক্সের মধ্যে তুমি আমাকে বলবে, এটা তোমাদের জন্য আমি HW দিলাম। পরের দিন এই কোশ্চেনের অ্যান্সার বলে পরের কোশ্চেন মানে পরের প্র্যাকটিসের শুরু করব। এই ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে লিখবে। আজকে ইতিহাস, ভূগোল, ঠিক আছে, পলিটি একটু কোশ্চেন তোমাদেরকে পড়ানোর চেষ্টা করলাম। তো যদি ভালো লাগে মিক্স কোশ্চেন, এরকমভাবে মিক্স সেট, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। তাহলে পরের ক্লাসগুলো এরকম মিক্স সেট তোমাদের জন্য নিয়ে আসবো। দেখা হচ্ছে তাহলে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো। থ্যাংক ইউ, জয় হিন্দ।